আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ খুব শীঘ্রই যদি অভ্যন্তরীণ চুক্তি না করে বা গোপনে গোপনে কোনো চুক্তি ভারতের সাথে না করে, তাহলে বাংলাদেশ দেখবেন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। শুধু যে আলো নেই তাই অন্ধকার তা কিন্তু নয়, অন্য অন্ধকারেও পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, এক সপ্তাহের ভেতরে বাংলাদেশে কয়েকটি সতর্ক সংকেত জারি হয়েছে এবং কয়েকটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের যা রেজাল্ট, সেটা যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, তার হাত ধরে অন্ধকার গহীন অভাবের মধ্য দিয়ে অভাবের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ যে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে তার কিছু স্যাম্পল নমুনা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব। আদানি, ভারতের আদানি গ্রুপ, আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে। বলছে তাদের সাথে বিভিন্ন লেনদেন নিয়ে কথাবার্তা হয়েছে, এর আগেও আংশিক কিছু লেনদেন পরিশোধ করেছে এবং 400 কত মিলিয়ন ডলার তাদের এখনও বকেয়া রয়েছে। এটার জন্য আপনারা জানেন, শুনেছেন আর আগে হয়তো, যে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনূসকে একটা চিঠি প্রদান করেছিল এবং বারংবার বাংলাদেশ কর্তৃপক্ষকে তারা এই বকেয়া পরিশোধের চিঠি দিচ্ছে, কিন্তু তারা দেওয়ার অঙ্গীকার করেও সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। সেই চিঠির সেই বিলটা এখনও প্রদান করেনি। আদানি বলেছে 10 তারিখ লাস্ট সময়সীমা, এই 10 তারিখের মধ্যে যদি তারা বিল পরিশোধ না করে তাহলে তাদের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিবে। এখন আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিলে কি হবে। দেখেন, আপনারা এইটার সাথে কত কিছু কোরিলেটেড সমন্বিত বা সম্পর্কিত, সেটা বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে ভারত আপনার কি খেলটা খেলে দিবে, ভারত আপনার কি জ্বালাটা বাদিয়ে দিবে। যদি বলেন কেন, আপনারা দুদিন আগেকার একটা রিপোর্ট সম্পর্কে আপনাদের একটু তাহলে অবগত করি, তাহলে বুঝতে পারবেন যে আদানির বিদ্যুতের সাথে বাংলাদেশ কিভাবে অশনি সংকেত এবং বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। দুদিন আগে বাংলাদেশের গার্মেন্টসে টিমগুলো রয়েছে, গার্মেন্টস বা পোশাক শিল্পের যে সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে বিকেএমপি, বিজিএমই, এদের একটা এই পোশাক শিল্পের এদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বক্তারা একেবারে ক্লিয়ার এবং কাট বলে দিয়েছে, যদিও বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র ট্যারিফ বাংলাদেশের চেয়ে ভারতের 30 বেশি, বাংলাদেশের 20 আর ভারতের 30, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারত থেকে বেশি মূল্যে পণ্য বায়াররা ক্রয় করছে, কিন্তু আমাদের দেশে অর্ডার দিচ্ছে না। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হিসাবে তারা যেটা দাঁড় করিয়েছে, জ্বালানি এবং বিদ্যুৎ সংকট। দিনের 3 থেকে ওয়ার্কিং আওয়ারে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন প্রোডাকশন আমরা যথাসময়ে করতে পারছি না। গ্যাসের সংকটের কারণে প্রোডাকশন যথাযথ সময়ে করতে পারছি না এবং আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে আগে যত সহজে পণ্য আমরা ট্রান্সমিট করতে পারতাম বা পাঠাইতে পারতাম, সেইটা আমরা এখন করতে পারছি না, কারণ ভারতে আপনার ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। এবং আমাদের জাহাজে করে যেতে প্রচুর সময় এবং লাগে, ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এত ধৈর্য এখনকার এই যুগে এসে মানুষের খুবই কম, রেয়ার, এটা রেয়ার কেস। তাহলে এখন যখন আদানি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে, ইতিমধ্যে আপনারা জানেন দিনাজপুর বড় পুকুরিয়া যে ওখানে বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেটা যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে এদিকে চট্টগ্রাম সার কারখানা বন্ধ হয়ে অনেক দিন বন্ধ হওয়ার পরে একদিন চালু হয়ে আবার বন্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন আপনারা দেখেন, আজ পর্যন্ত যতদিন পোশাক শিল্পের সংকটের কথা বলা হয়েছে, সেখানে ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট প্রায়োরিটি 2 টাইপস অফ প্রবলেমস, ওখানে 2টো সমস্যার কথা বলা হয়েছে। একটা হলো বিদ্যুৎ আর একটা গ্যাস, জ্বালানি। সেই যখন আদানি মনে করেন এই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেবে, আদানির উপর কী পরিমাণ নির্ভরশীলতা বাংলাদেশের বিদ্যুতের, সেটা আপনারা জানেন। বিকল্প ব্যবস্থা না করে আপনি যখন অন্য কোনো
পলিসিতে যাবেন, তখন আপনাকে কী করতে হবে, সাফার করতে হবে। এবং আদানির কাছে যে কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী তাদের মানে বারবার সিটি দিচ্ছে। যখন এই সত্যগুলো পূরণ করছে না, তখন দে হ্যাভ রাইট টু মানে স্টপ দেয়ার সাপ্লাই, মানে তাদের ওই মানে সাপ্লাইটা বন্ধ করার অধিকার তারা আছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে বা অন্য কোথাও যে সালিশ বিচার দিলেও খুব বেশি লাভ হবে না। সেটা সেদিনকার জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির এর উপস্থিতিতে এই বিষয়গুলো ক্লিয়ার অনেক বার্তা দিয়েছে, কেন আদানির সাথে চুক্তি বাতিল করা যাচ্ছে না। এখন দেখা যায় আদানির সাথে বাংলাদেশ নয়, আদানিই চুক্তি বাতিল করার দিকে অগ্রসর হচ্ছে বা ওই দিকেই যাবে। হয়তো বা আগে একবার এই ওয়ার্নিং দেওয়ার পরে ভয়ে ভয়ে সেটা পরিশোধ করে দিয়েছিলাম। এখন যদি পরিশোধ না করে 10 তারিখ পর্যন্ত সীমা, 11 তারিখ থেকে বিদ্যুৎ বন্ধ করে দেবে। ইতিমধ্যে পোশাক শিল্পের অশনি সংকেত, তারা বিশ্বের সাথে কম্পিটিশন করতে পারতেছে না 2-3টা কারণে। একটা হলো বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এগুলো। এর পাশাপাশি দেখেন দেশের অবস্থা কি ডেটোরিয়েট, মানে কি খারাপ। বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে সিকিউর অঞ্চল থেকে, নিরাপদ অঞ্চল থেকে অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্র লুট, ওখান থেকে যদি অস্ত্র লুট হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান, সাধারণ যে মানুষের জীবনযাত্রার নিরাপত্তাহীনতায় যে ভুগছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। তাহলে এটা বুঝতে পারছেন। এর পাশাপাশি আপনারা দেখেন সীমান্তবর্তী এলাকায় ভারত মহড়া চালাচ্ছে, সেখানে নোটাম জারি করেছে, অর্থাৎ আকাশ সীমা দিয়ে বাণিজ্যিক অথবা বেসামরিক বিমান, যাত্রীবাহী বিমান চলাচল করতে ওই অঞ্চলে দিবে না। তারা নভেম্বরের 6 তারিখ থেকে এই মহড়া চালাবে। এর মনে দেখেন একের বার এক SIR মানে মানে ভারতের সার মানে করে পশ্চিমবঙ্গ থেকে যেসব মুসলিমরা বাংলাদেশ থেকে বা হিন্দুরা বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, বিশেষ করে মুসলমানরা বাংলাদেশ থেকে ভারতে যে বসবাস করতো, সেখানে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলেছে, অথচ তাদের নাগরিকত্ব নেই, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে আবার কি পাঠিয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন মানে 2 দিন পরপরই শোনা যায় 50 জন 60 জন মেহেরপুর, কুষ্টিয়া, নীলফামারী এ অঞ্চল দিয়ে 60 জন 70 জন করে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। এই সকল লোকদেরকে নিয়ে সরকার কোথায় আশ্রয় প্রশ্রয় দিবে, কোথায় এদেরকে শেল্টার দেবে, কোথায় রাখবে। এই যে মানে ইনক্লুড হচ্ছে, মানে একের পর এক বাংলাদেশে ঢুকছে। আপনারা জানেন বাংলাদেশে মাত্র 1.5 থেকে 2 কোটি হিন্দু বসবাস করে, সেখানে ভারতে আপনার হিন্দু মানে মুসলমান বসবাস করে 150 কোটির মধ্যে 20 কোটি। মানে 20 কোটি থেকে ঠেলে মানে যদি বাংলাদেশে মানে ভারতীয় আপনার 5 কোটি ঢুকিয়ে দিতে পারে, তা বাংলাদেশের অবস্থা যে কী হবে। কারণ তারা তো এই দেশের নাগরিকত্ব হয়তো বা ছিল, চলে যাওয়ার পরে ওই দেশের নাগরিকত্ব তারা পায় নাই। তাদেরকে যদি এদেশে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে বোঝেন এইবার ভারত আপনার কি খেলটা খেলে দিচ্ছে। আপনাকে তো একেবারে বাংলাদেশকে একেবারে অন্ধকারের মধ্যে যাতে ঢুকে যেতে হয় বা ঢুকে যেতে পারে বা ঢুকানোর সমস্ত শখ এখন মনে করেন ভারত করে ফেলছে। কিন্তু এই যে আমাদের ওই যে কথা আছে, দেখবেন মায়ের মানুষ বেশি খায় কী কারণে, কথা বলার জন্য। নীরব মানুষের কথা বলে না। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তারা জিহ্বা, টাং। মানে এই যে জিহ্বা দিয়ে যদি একটা মানে সুন্দর ভালো কথা না বাইর হয়, তাহলে বিপদ আছে। কারণ আমরা দেখেন আমাদের মানে কিন্তু ক্ষমতা নেই, আমাদের নিজের দেশে নিরাপত্তা স্তর থেকে অস্ত্র লুট হয়। আমরা জানি না বা আমাদের দেশের সরকাররা এটা জানে না কতগুলো অস্ত্র সেখানে ছিল। সেখানে আপনি মনে করেন মুখে বড় বড় ওই যে কাজে মানে কী যেন মুখে অষ্টারম্ভা, এরকম একটা যে মুখে এত বড় বড় কথা বলা তো সাজে না। মানে আপনাদের মনে হতে পারে আমরা কেন এরকম বলছি। ভাই, যখন মায়ের খাইতে হইব তখন তো শুধু আপনি যদি এরকম যে আমি শাসক, মানে আমি মিস্টেক করেছি, আমি রং করেছি, আমাকে শুধুই পিটাইব, তাহলে আমরা কথা বলতাম না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি শাসক, বাংলাদেশের অতীত ইতিহাসের শাসকদের চরিত্র দেখে তো আমরা বুঝছি যে তারা নিজেদের স্বার্থ হাসিল করে পালিয়ে গেছে, তাদের সন্তানরা তাদের সকলেই কি থাকে মানে বিদেশ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও ইউরোপের দেশগুলোতে থাকে। আপনারা তো চলে যাবেন ল্যাঞ্জা ধরে, মানে হেলিকপ্টারের পেছন ধরে তো চলে যাবেন বা বিমানের পেছন ধরে চলে যাবেন। কিন্তু আমরা কি করব? আপনি যে ঋণের বোঝা বাড়াই দিয়ে যাচ্ছেন, আপনি যেই একটা দেশে যে ইনসিকিউর করে যাচ্ছেন,
আমাদের কী হবে? ডক্টর ইউনূস ভালো লাগলো না, কালকে বিমানে উঠে কয় আমি শারীরিক চিকিৎসা করার জন্য প্যারিসে যাচ্ছি, আমি আর ফিরলাম না। কিছু 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 করার আছে, বলেন আপনারা কিছু করার আছে? এই জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাকে বলতে হয়, কারণ আমি তো একটু জিও পলিটিক্স বুঝি, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, যে এই যে মিস্টেকগুলো আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের কিছু লোকজন করেছে, তারপরে একের বার এক মানে দাঙ্গা বাঁধানোর যে একটা কৌশল বা ফায়দা কিছু কিছু পাগড়ি পরা পাবলিকে করেছে, এর মানে খেসারত কিন্তু আমাদের দিতে হবে। শুনতে হয়তো বা একটু অস্বস্তিকর, ভালো নয়, কিন্তু বাস্তবতা এটাই। বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাওয়ার জন্য ভারত সকল আয়োজন করে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।